রাজনীতি বনাম প্রেমনীতি পর্ব সংখ্যা 4 লেখনীতে মাহারিন তৃণ। এশিয়ান হাইওয়ে রাস্তা সন্ধ্যা 7টা। বৃষ্টি ভেজা, মাঝে মাঝে বিকাল ছেড়ে সন্ধ্যা নেমেছে ধরণীতলে। একটু গাঢ় নজর বোলালে দেখা যাবে আকাশে ফের কালো মেঘের কাতর দাঁত, যার কারণে হাইওয়ে দুপাশে সোডিয়াম লাইটগুলো জ্বলছে বিঘ্নতারভাবে। বন্দরনগরী ব্যস্ত, হাইওয়ে কাপে একের পর এক গাড়ি ছুটে চলেছে বুলেটের গতিতে। হেডলাইটের সাদা ঝলকানি রাস্তায় কালো এলিফ্যান্ট আঁকড়ে ধরে আছে কঠিনভাবে। এশিয়ান হাইওয়ের এক কোণে দাঁড়িয়ে আছে একটা সাদা প্রাইভেট কার। নিশ্চুপ, নিস্তব্ধ চারপাশ। জানালার ট্রিট্রেড গ্লাসের ভেতরের অংশটা আছে অন্ধকার, যার কারণে বোঝা যায় অভ্যন্তরে বসা মানুষটার অভিব্যক্তি। সময় বাই। দুই সচিত্তে এগিয়ে এসে নক করে মৃদুভাবে, স্যার এসেছে? গাড়ি দরজা খুলে বাইরে পা রাখে সান্নিধ্য। প্রশস্ত কাঁধ আর কঠোর চোয়ার টান টান করে দাঁড়িয়ে সে জৈনক ব্যক্তির সামনে। হাত দ্বারা ইশারা করে অফিসে এবং রিমনকে পেছনে চলে যাওয়ার উদ্দেশ্য করে। ভালো লাগছে আপনাকে দেখে। দেখুন এমপি সাহেব, এখানে আমি আমার কাজ ফেলে আপনাকে দেখতে আসিনি। আমি এসেছি আমার কথা আপনাকে শোনাতে। শাহমাদ সাহেব সান্নিধ্যের কথায় নিজের কথা থামিয়ে ফেলে। ধারালো দৃষ্টি জ্ঞাপন করে বলে, জি বলুন। আপনি কি চান আজকের এই রাত আপনার জীবনের শেষ রাত হোক? ভয় দেখাচ্ছেন এমপি সাহেব? ভয় পান আপনি? না। সান্নিধ্যের সাদা পাঞ্জাবির হাতা গুটিয়ে ধীরে ধীরে তার মধ্যে শেষ দূরত্বটুকু ঘুচায়। পিসিবহু হাতের শিরা ফুলে ওঠে তার ক্রোধের অনলে। তীক্ষ্ণ জবাবে উচ্চারণ করে, পূর্বকোণের পত্রিকার অফিসারে হলুদ সাংবাদিকটাকে ম্যানেজার শাহমত সর্দার, যিনি কিনা এমপি সান্নিধ্য শাহজাদ সাহেবের বিরুদ্ধে দুর্নীতি নীল নকশা তৈরি করেছে, খবর ছাপানোর নির্দেশ দিয়েছে। আজ রাত 11টা 2421টা পত্রিকার কপি ছাপানো হবে, তাই তো দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোতেও প্রকাশ পাবে। শাহমত সাহেব মুখ খোলার আগে শক্ত হাতে গাল চেপে ধরে তার সান্নিধ্য শক্ত পক্ষকে আঘাত করার সময় যেন কয়েকবারের ন্যায় শান্ত হলো সে। তবে তার চোখের স্ফুলিঙ্গ বিস্ফোলিত। আমি ভালো মানুষের জন্য ভালো কাজ করি, খারাপ মানুষের জন্য খারাপ কাজ করি। আমাকে ডুবানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো শাহমত। তোমাকে বারে বারে বাঁচানোর সুযোগ এই এমপি দিবে না। একদম গলার রক টেনে ছিঁড়ে আনবে। ছাড়ুন। ছাড় কুত্তার বাচ্চা, এমপি হয়ে বাহাদুরি? সান্নিধ্যর গলা চেপে টেনে সরাসরি আছাড় মারে গাড়ির সম্মুখে। পরপর দুবার বেধর আছাড়ে শাহমতের নাক মুখ থেতলে গিয়ে রক্ত বেরিয়ে আসে। রক্তাক্ত হয়ে ওঠা সাদা গাড়িটা মুখ দিয়ে গঙ্গানির আওয়াজে বেরিয়ে আসে। স্ত্রী নেত্রের সামনে দাঁড়িয়ে ঠান্ডা মেজাজরূপী ভয়ঙ্কর মানুষটাকে দেখে সে। আমাকে খেপায়ও না শাহমত, একদম কলিজা ফুঁড়ে গুলি চালিয়ে দিব। আমার কনিষ্ঠ আঙ্গুলে কাঁপছে না। তোমার মালে আবর্জনা নাম্বার 6 দূর হবে, আর টার্গেট তুমিই থাকবে। ক্ষমতা ক্ষমতা। সান্নিধ্য পাশ থেকে পিস্তল বের করে জ্বলন্ত চোখে তাকায় শাহমতের দিকে। ঠোঁটের কোণে সংযত হাসি ঝুলিয়ে পিস্তলের বোনেট দিয়ে শাহমতের গালে আঁচড় কাটে। রক্তের ফোঁটা গড়ায় সাথে সাথেই। ইয়েস পাওয়ার। এই 5 বছর চট্টগ্রাম শহরে একদম রাজত্ব করে যাব। শাহমতের শরীর রক্তে ভিজে ওঠে। পেছন থেকে আসিফ এসে সম্ভস্বরে বলে, স্যার ক্রসফায়ার করে দিন ডিরেক্ট, বাকিটা আমি সামলাই নিচ্ছি। লোহধাতব বস্তু শাহমতের পেট বরাবর চলে যায়। টিগারে আঙ্গুল ভর পড়ে। শাহমত অদৃশ্য অবিশ্বাস দৃষ্টিতে তাকিয়ে সান্নিধ্যের দিকে। কল্পনাতেও ভাবতে পারেনি এই পুরুষ শান্ত রূপের আড়ালে কতটা নিষ্ঠুর প্রতিচ্ছবি আঁকে। হাইওয়ের মাঝে পাবলিক স্থানে, যার কোনো ভয় ডর নেই, নির্দ্বিধায় ক্রসফায়ারের মতো কঠিন জিনিস এর দিকে অগ্রসর হয়। কিন্তু নিয়তি বোধহয় শাহমতের সঙ্গে ছিল। জ্বলন্ত এমপি সাহেব নিস্তেজ করতে হুট করে আগমন ঘটে প্রাণোজ্জ্বল ধমনী। রাতের অন্ধকারে পেছন থেকে একখানা কালো রঙের গাড়ি আলো ফুরে এসে তাদের পাশ কেটে চলে যায়। গিয়েই থমকে দাঁড়ায় তাদের গাড়ি হতে কয়েক হাত দূরে, আর একটুখানি পথে। সামনে কমিউনিটি সেন্টার, ওইখানে শেষ হতে হলো। মোজামিল একটু চেক করবে না?
এখানে কোথায় ফুয়েল স্টেশন? সাফিউল সাহেব গাড়ি হাতে নামতে নামতে, এখানে আর ফুয়েল স্টেশন খুঁজে লাভ নেই, নেমে পড়ো সবাই, জাস্ট একটুখানি পথ হাঁটা, পারবে না তোমরা? সবাই মাঝে হতে শেহরিন আরস উচ্ছ্বসিত কণ্ঠ ঠেলে বলে, 100তে 100 পারবো। একে একে গাড়ি থেকে নেমে আসে মিসেস শাহিদা মোমো এবং আরও। সর্বশেষে গাড়ি থেকে শাড়ির কুচি সামলে ধীরে ধীরে নামে পিচঢালা রাস্তায় পা রাখে শেহরিন। বয়ে চলা মৃদু মন্দ হাওয়ার গতি তার শরীর আঁচল তুলিয়ে তোলে, মুখের ওপর অবাধে বিচরণ এলোমেলো চুল, মুখে তার মিষ্টি হাসি, কাজল টানা চোখে উচ্ছ্বাস। আর এতক্ষণে চক্ষু স্থির হয়ে কয়েক কদম দূরে সরে দাঁড়ায় নেতা সাহেব। রমণীর মিষ্টি হাসি সরাসরি লাগে তার বুকের বাঁ পাশে, ক্রুদ্ধ নয়নজোড়া ফু দিয়ে নেভানোর বাতি নেয় দপ করে নিভে যায় তার। বদলে নেমে আসে একরাশ শীতলতা, শাহমতের পেটে চেপে ধরা পিস্তল শীতল হয়ে আসে, সেই সাথে শীতল হয়ে আসে টিগার চাপা আঙ্গুল। রিমন স্যারের মুখরেখা দেখে অবাক হয়ে যায়, এতটা মগ্ন দৃষ্টিতে আজ পর্যন্ত সে কখনো তার স্যারকে কোনো রমণীর দিকে তাকাতে দেখেনি। স্যার, এই সেই মেয়ে যে বলেছিল আপনি কবিতা আবৃত্তি করেন সেদিন রাস্তায়, আজকে সকালেও বলেছে। জি স্যার। সানিধর হুঁশ পেরে শাহমতকে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, কিছু না, ওকে নিয়ে যা। স্যার, এনকাউন্টার না, এবারের মতো মাফ দিলাম। স্যার, যেটা বলছি সেটা কর। আসিফ রিমন দ্বিরুক্তি না করে টেনে তুলে শাহমতকে হাইওয়ের নিচে দিয়ে নিয়ে যায়, তবে এমপি সাহেব তার জায়গা হতে এক পাও নড়ে না। শেহরিন এক ঝলক প্রাণোজ্জ্বলস তাকে কুপকাত করে দিয়েছে। ভেতরে ভেতরে রাস্তা পার হতে পারবে? এটা তো খুব ইজি, বলল শেহরিন। মোটেও ইজি না, এটা হাইওয়ে, দেখছো না দুপাশ হতে কিভাবে গাড়ি আসছে। মামির কথায় শেহরিন এক পাশে তাকিয়ে অপর পাশে ফিরে যায়, কিন্তু গাড়ির দিকে চোখ না গিয়েই তার চোখ যায় সরাসরি লম্বা দেহের এক পুরুষের দিকে, যে কিনা নিঃসংকোচ চাহনি মেলে তাকিয়েছিল তার ওই দিকে। শেহরিন ভুরুদয় বাঁকা হয়ে আসে। এমপি বেটা না ওইটা? অনিভা, আসো। শেহরিন চোখ সরিয়ে আনে। মামার তত্ত্বাবধায়কে সবাই মিলে সাবধানে রাস্তা পাড়ি দেয়। কমিউনিটি সেন্টার ঢোকার মুহূর্তে কপালে ভাঁজ করে আরো একবার অদূরে ফিরে তাকায় সে, আর তার তাকানোর সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টি সরিয়ে আনলো সান্নিধ্য। গাড়িতে ওঠার মুহূর্তে দুহাত কোমরে চেপে লম্বা লম্বা শ্বাস টেনে নেয়। বুকের ভেতর তোলপাড় হওয়ায় অস্থিরতা তাকে দমিয়ে রাখতে পারে না। সে নিশ্চিত নিষ্পলক ভঙ্গিতে শক্ত কণ্ঠ ঠিকরে বলে, আশ্চর্য, এরকম লাগছে কেন আমার? সুবিনাশ, রাত 10টা। সান্নিধ্য, বলো, আজকে একটু সময় দিতে পারবে? সান্নিধ্য খাওয়া থামিয়ে মায়ের দিকে তাকায়। নাজনীন বেগম কণ্ঠে জড়তা এনে এলোমেলোভাবে ছেলের দিকে তাকিয়ে আছে। সান্নিধ্য যেন কিছুটা আন্দাজ করতে পারে, শান্ত কণ্ঠে জবাব দেয়, কারণটা কালকে বলতে চাইছি, তুমি শুধু একটু সময় ম্যানেজ করো। সানি, কালকে তোমার পানি আসবে। পানি। তানিস চুপ, বেশি করে কথা বলো তুমি। তানিস মায়ের ধমকে দাঁত কেলিয়ে অতঃপর মুখ চেপে ধরে। তিথি শাশুড়ি মায়ের সঙ্গে চক্ষু বিনিময় করে অসহায় মুখে বলে, এই ছেলেটাকে নিয়ে আর পারি না আমি, সত্যি। কে আসছে কালকে ভাবি? তিথি সবজির বলটা হাতে নিয়ে সান্নিধ্যর কাছে এসে দাঁড়ায়। জোরপূর্বক মুখে হাসি টেনে আমতা আমতা স্বরে বলে, গেস্ট আসবে, একটু সবজি দেই। না। কোন গেস্ট? গেস্ট তো গেস্টই, যে কোনো গেস্ট। তোমার এত কিছু শুনতে হবে না, তুমি শুধু একটু সময় বের করো। সান্নিধ্যের কপালে মিলিয়ে যাওয়া শিরাগুলো ধীরে ধীরে অগ্রসর হয়। ভুরু দ্বারা বাঁকা হাতের পাশে শাহজাহান খান বিরক্ত হয়ে বলে, এত ভনিতা করছো কেন তোমরা? সরাসরি বললে হয় রাজ্জাক ভাইয়ের সাথে তার পরিবার আসছে। রাজ্জাক আঙ্কেল? হঠাৎ শাহজাহান সাহেব খেতে খেতে ভারী কণ্ঠে জবাব দেন। ওনার পাকা কথা সারতে চাচ্ছে সান্নিধ্য। আশা করি আমরা এবার তাদেরকে পাকা কথা অ্যাটেনশন করতে পারবো, তাই না? আমার কাজের ভীষণ চাপ বাবা, খেতে বসে 1000টা কল কেটে দিতে হচ্ছে। এই মুহূর্তে কাঁচা পাকা কোনো কথাই আমি শিওর দিতে পারছি না, সরি। কি বলছো তুমি? এভাবে তাদেরকে আর কতবার কাজের ভানা দিয়ে ফিরিয়ে দিব আমরা? সান্নিধ্য নিজের খাওয়ায় মনোযোগ দেয়, এক হাতে ফোনের দিকে স্ক্রল করে কঠোর স্বরে জবাব দেয়, জটিলতা তোমরা করছো বাবা, একেবারে না করে দিচ্ছ না কেন? বিয়ে করবে না তুমি? করব। কবে? সামনের ইলেকশনে? না, তার আগে। তাহলে সমস্যা কোথায়?
অনেক সমস্যা। নাজনীন বেগম ছেলের গা ছাড়া উত্তর দেখে শব্দ করে চামচ রাখলেন প্লেটের ওপর। মুখরেখায় কাঠিন্য ভাব এনে শুধায়, সমস্যা কি বলো? এভাবে এড়িয়ে যাও কেন বারে বার? কালকে রাজ্জাক ভাই আসলে আমি বলবো, সেটা বলে দাও। বলবে শানি তো বিয়ে করবে না আপনার মেয়েকে। নাজনীন বেগম চেহারায় ভয়ঙ্কর দুর্বিষহ নেমে আসে। রাজ্জাক সাহেব সম্পর্কে তার আপন চাচতো ভাই, তাদের একমাত্র কন্যা আম্বেষণ। শানিদর বিয়ের কথা চলছে 1 বছর যাবৎ, কিন্তু এমপি সাহেবের সময়ের করা হিসেব এগোতে পারে না। আপনি প্লিজ শান্ত হন, আমি দেখছি। তিথি শাশুড়ি মাকে বুঝিয়ে শানিদের উদ্দেশ্যে কথা ছুটতেই বিচ্ছু তাসিন পোকা সমৃদ্ধ দাঁত খুলে বলে, ইয়ো সানি, প্লিজ বিয়ে করো, তাহলে আমি 1 মাস ছুটি নিতে পারবো স্কুল থেকে। আর বাসার মিসকে বলবো 2 মাস আসবেন না। তিথি আহত দৃষ্টিতে তাকিয়ে তার দিকে এগিয়ে এসে বলের অর্ধেক সবজি তাসিনের প্লেটে ঢেলে দিয়ে বলে, এটা তোমার পানিশমেন্ট, বেশি কথা বলার জন্য। পুরোটা শেষ না করা পর্যন্ত উঠতে পারবে না। বাবা, এই ছেলে চুপ, বাবাকে রেখে লাভ নেই, বাবা ফেরেনি। এই বেবি মানিক চুপ, আমি কথা বলছি না, তুমি এত কথা বলছো কেন? একদম চুপ। হুকুমনি, চিৎকার করেও লাভ নেই। নাজনীন বেগম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান, মুখে আধার ঘনিয়ে রেখে থমথম গলায় বলে, বৌমা তোমার দেবরকে বলে দাও স্পষ্ট করে কথা বলতে। রাজ্জাক ভাইয়ের সামনে আমাকে যেন ছোট হতে না হয়, আর তার উপস্থিতিটা আমি কাম্য করছি, আশা করি কথাটা রাখবে। শানিদ পানি খেয়ে উঠে দাঁড়ালো। তিথির কথার মাঝে থামিয়ে দিয়ে বলে, আমি এখানে আছি ভাবি, আলাদা করে বলতে হবে না, সময় পেলে অবশ্যই দেখা করার চেষ্টা করব। শানিদের চোখের ইশারা ওপরে আসতে বলে শানিদও চলে যায় কক্ষে সার্জিনকে ইশারা করে। নাজনীন বেগম ছেলের দায়সারা ভাব দেখে স্বামীর মুখে এসে দাঁড়ান, রাগী স্বরে বলে, আপনি কেন ছেলেকে বোঝাচ্ছেন না? এভাবে আর কতদিন? ভাগ্য ভালো রাজ্জাক ভাই ভালো মানুষ, এখনো কিছু বলছে না। অন্য কেউ হলে এতদিনে দফারফা করে ফেলতো। আপনার ছেলে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে সবাইকে। ওর কাজের প্রেশার আছে, দেখতেই তো পাচ্ছ। এমপি হওয়া মুখের কথা নয়, যে দায়িত্বে বসলাম, অর্ডার দিলাম আর কাজ হয়ে গেল। রাজনৈতিক হালচাল কঠিন ব্যাপার, আমতামতার মন রক্ষা করলে চলে না, মাথা খাটিয়ে শক্তি নিয়ে কাজ করতে হয়। তো থাকুক তো এই রাজনীতি নিয়ে, ছেলের ভবিষ্যতে এটাই পড়ে থাকুক, তার সংসার জীবনে পা রাখতে হবে না। বৌমা, দুভাইকে ঘরে নিয়ে যাও। জি বাবা। শাহজাহান সাহেবের খাওয়া শেষে টিস্যু দ্বারা হাত মুখ মুছে নেন, চোখে চশমা পরে ভারী গলায় বলে, এত উত্তেজিত হতে হবে না নাজনীন, ছেলেকে বোঝাও তোমরা। তুমি আছো, তিথি আছো, সারফাজ আছেই তো। আপনি বাবা হয়ে ছেলেকে বোঝাবেন না? আমি ওর অবস্থা বুঝতে পারি, এই জন্য জোর করতে পারছি না। নিজেও এক সময় ওর জায়গায় ছিলাম। তো আপনি কেন বিয়ে করেছেন, কেন সংসার করেছেন? হ্যাঁ, রাজনীতি অপরিপক্ক থাকলে বিয়ে করেছিলাম নাকি? যাই হোক, কথা বাড়িও না, আমি যতটুকু বোঝানোর বোঝাবো। কালকে যেহেতু বলেছে সময় বের করার চেষ্টা করবে, তো শিওর থাকো সময় বের করবে। শুনুন, আমি কিন্তু কোনোভাবেই ওর অগ্রাহ্য গ্রহণ করব না, সাথে আমার ভাইয়ের খালি হাতে ফিরে যাওয়াটাও বরদাস্ত করব না। জোর করছো কেন? শানিদও না চাইলে পারবে ওকে বিয়েতে রাজি করাতে? নাজনীন বেগম নিজে ঘরে পা বাড়াতে গিয়েও বললেন, রাজি হতেই হবে। শাহজাহান সাহেব দীর্ঘশ্বাস ফেলেন। ছেলে ও মা যেমন, ছেলেও তেমন। ভাগ্য ভালো বড় ছেলেটা একটু ঠান্ডা মেজাজের হয়েছে, ওইটা গরম হলে বাড়িতে আগুন শিখা ঝরত প্রতিনিয়ত। পুরনো আইন এবং বাজেট দুটোই বাতিল হবে। নতুন করে প্রণয়ন কর্মসূচি গ্রহণ করে পরিকল্পনা হয়েছে সামনের মাসে বিল পাস করার নোটিশ, সেখানে খেয়াল রাখবেন ভাইয়া। শানিদা পিছু করে শান্তিকে দেখে একটু অপেক্ষা করার আবার নির্দেশ দেয়। একান্ত সচিব আরহামের সাথে চলে তার কিছুক্ষণ আলাপচারিতা। সামনের মাসে সম্ভবত জাতীয় সংসদ অধিবেশনে অনুষ্ঠিত হবে। এর মাঝে নতুন বিল উপস্থাপন, নির্দিষ্ট সংখ্যক বাজেট পাস, কার্যকর নিয়ে কাজ করতে হবে। সঠিক হিসাব এবং সরকারের কাছে জবাবদিহিতা, জনসুষ্ঠু সুনির্দিষ্ট ধারায় সব গোছানো ফাইল। কিছুক্ষণের জায়গায়
প্রায় 8-9 মিনিটের কথা শেষ করে সানিধ্য বেলকনি ছেড়ে রুমে আসে। সিঙ্গেল সোফায় গা লিয়ে স্থির হয়ে বসে বোনের সামনে। আমার কিছু ইনফরমেশন লাগবে। আমি বুঝতে পারছি না ভাইয়া, তোর আসলে হয়েছেটা কি? এত ঘন ঘন ডাক পড়ছে কেন আমার তোর ঘরে? ঘন কোথায়? 2বার ডেকেছি মাত্র। আগে তো তোর ঘরে সীমানায় হাসতে পর্যন্ত দিদি না, আর এখন সদরে আমন্ত্রণ জানাস। হয়েছেটা কি? খুলে বল। সানিধ্য পায়ের ওপর পা তুলে থুতনির নিচে হাত রাখে, স্থির চাহনি, শীতল স্বর। তোর কোনো ফ্রেন্ড চুয়েটে সিভিল সার্জেন্ট পড়ে? চুয়েটে সিভিল ডিপার্টমেন্টে পড়ে? আমার ফ্রেন্ড? হ্যাঁ ওই তো তাকুয়া। কিন্তু কেন? সানজি সন্দেহ মাখা চোখে তাকায় সানিদের ঠোঁটে, গোল করে নিঃশ্বাস ছেড়ে বলে, আমার ইনফরমেশন লাগবে, এই জন্যই বলছি। পারবি দিতে? ঝেড়ে কাশুন এমপি সাহেব, আমি আপনার ক্লায়েন্ট নয় যে পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলতে হবে। আর আপনার চোখ মুখ ভাব সব পরিবর্তন লাগছে। প্রেমে পড়েছেন নাকি? মনে হচ্ছে। ছি, এই বুড়োকালে? ছেলে মানুষ কখনো বুড়ো হয় না। 80 বছরেও 4টা বিয়ে করার সক্ষমতা রাখে। তোর মতো সেটারাই প্রতিচ্ছবি দেখছি রে। বাই দা ওয়ে, মেয়েটাকে নাম কি? মেয়েটা একটা মেয়ে, এইটুকুই জানি। নাম জানি না। সানজির জল ঝুলে যায়। অবাক চোখে তাকিয়ে বলে, আর কিছু নয়? চুয়েটের সিভিল ডিপার্টমেন্টে পড়ে, 1ম বর্ষ। ভাইয়া তোর কাজকর্ম তো দেখছি খুবই কাঁচা। একটা মেয়ের প্রেমে পড়লি অথচ নাম জানিস না, শুধু দেখেই প্রেমে পড়েছিস। সানিধ্য সোফায় গায়ে হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নেয়। মনের দৃশ্যপট ভাসিয়ে তোলে আজকে সন্ধ্যায় দেখা অপরূপা সবুজ বৃথিকে, যাকে দেখে প্রথমেই বুকের বাপাশে চিনচিন ব্যথা অনুভব করেছিল সে, যার স্পন্দন স্বাভাবিকতা ছেড়ে গিয়েছিল, যার হাসি, যার এক ঝলক দৃষ্টি সে নিজেকে প্রমাণ করেছিল এক নারীর কাছে সে অতিশয় তুচ্ছ, দুর্বল হৃদয়ের মানুষ মাত্র, যে কিনা অবলীলায় বশ করে ফেলেছিল বৃষ্টি মৃদুতে। আমায় একদিনের মধ্যেই মেয়ের নাম সহ ফুল ডিটেলস চাই সানজি, তুই জোগাড় করে দিবি। মেয়ে তো আমার জুনিয়র, তোর ভাবি। সানজি বসা থেকে উঠে দাঁড়ায়, হতাশমাখা কণ্ঠে বলে, বাট এমপি সাহেব, আমার ভাবি হওয়ার জন্য তো তাকে আরেকজন লাইন ধরে আছে। তাকে কি করবেন? সানিধ্য চোখ খুলে উপর পানে দৃষ্টি রেখে শান্ত কণ্ঠে বলে, আমার নতুন একটা ঘর তৈরি করতে হবে, আর ঘর তৈরির কাঠামো জন্য অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ার দরকার। সুতরাং এর বাইরে আমি যাচ্ছি না। আল্লাহ এমপি সাহেব, আপনি তো পুরোই প্রেমিক পুরুষের খাতায় নাম লিখিয়েছেন। এত মুখে খই ফুটছে, অন্য সময় তো মুখ টিপেও কথা বের করা যায় না। কবিতা আবৃত্তি করি কি মুখ বন্ধ করে রেখে? সানজি এবার একের পর এক বিষময় দিশেহারা হয়ে গেল, চোখে কপালে তুলে, ওরে, তার মানে ওই অজান্তা বিলাসী যে তোকে বলেছিল কবিতা আবৃত্তির কথা। ও মাই গড, আমি সেদিন তোর এক্সপ্রেশন দেখে কিছুটা আন্দাজ করেছিলাম। এই তাহলে কাহিনী? অপমান অপমান, শাট আপ। যেটা কাজ দিয়েছি সেইটা কর। 2000 টাকার নগদ টিপস চাই কাজ শেষে। সানজি 2 হাত কোমরে চেপে শূন্য চোখে তাকিয়ে সানিধ্যর দিকে মুখ বাঁকিয়ে বলে, মোটেও না। রাজনীতি যারা করে তাদের মুখের কথায় বিশ্বাস না অসম্ভব। সংবিধানে লেখা আছে না নতুন যোগ হবে। সানিধ্য পকেট হতে ওয়ালেট বের করে 2টো চকচকে 1000 টাকার নোট বের করে সানজি দিকে বাড়িয়ে দেয়। নির্ভরযোগ্য তথ্য চাই, কিন্তু উল্টাপাল্টা হলে 3000 টাকা তোর থেকে কাটা যাবে। একে বলে নেতা, লাভ ছাড়া এক পাও নড়ে না। কিন্তু কথা সেটা নয়, কথা হচ্ছে আমাকে ম্যানেজ করবে কিভাবে? সে তো ভাইকে বলেই রেখেছে তার মেয়েকে তোর সাথে বিয়ে দিয়ে ছাড়বে। আমার বিয়ে ও বিয়ে করেনি, ভাবছি ওর সাথে ওইটার কানেক্ট করে দিব। বোমা ফাটবে ভাইয়া, আম্মা মামার সবাই তবদা খেয়ে যাবে। সানিধ্য হাত বাড়িয়ে 2-একটা ফাইল হাতে নিয়ে দেখে কপাল কুচকায়। সানিধ্যর দিকে দৃষ্টি রেখেই বলে, তুই তো খাবি না, এটাই সক্রিয় কর। আর একটা কথা বলবি তো 4000 টাকা কাটা যাবে। সানজি সরু চোখে তাকিয়ে মুখ ঝামটা মেরে বের হয় কক্ষ হতে। যাওয়ার পথে বলতে বলতে যায়, বড় ভাইয়াকে গরম গরম নিউজ সার্ভ করবো আগে। ওইখান থেকে 1000 টাকা না খসলে আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে। পরের দিন সকালে 11টা।
চুয়েটের ক্যাম্পাস। ক্যান্টিন হতে টুকটাক গল্প করতে করতে বের হলো শেহরিন, শ্রীতমা। আজকে মাত্র 2টো ক্লাস ছিল তাদের, যেটা কিনা মিনিট 20 আগে সমাপ্তি ঘটেছে। আর এক ফাঁকে ঢু মারতে এসেছিল একটু ক্যান্টিনে। অর্ধ গরম খিচুড়ি আর ডিম ভাজি খেয়ে দুজনের ক্ষুধা পেটে করেছে কিস্তিমাত। বৃহস্পতিবার এই দিনটাই ভীষণ আরামদায়ক লাগে শেহরিনের কাছে। কোনো অতিরিক্ত চাপ থাকে না, ল্যাব ক্লাস থাকে না, থাকে শুধু 2টো ক্লাস, অতঃপর শান্তি, যেখানে খুশি সেখানে যেতে পারো। যেহেতু সময় মিলেছে তাই আজকে দুজনই যাত্রা হবে ক্যাম্পাস ছেড়ে ভিন্ন জায়গায়। ঝলমলে দিনের উজ্জ্বল সঙ্গীন পেয়ে মুখরোচর আজ বেশ লাবণ্যময় দ্রুতি ছড়াচ্ছে শেহরিনের। অবশ্য এটা বিশেষ কিছু নয়, চারদিকে প্রকৃতি সুন্দর হলে মানুষগুলোকেও বোধহয় সুন্দর দেখতে লাগে। তোমার আমেরিকাকে না পেয়ে গেলে হয় না শ্রীতমা? দেশে থাকো না, নিউ ইয়র্ক কি চট্টগ্রামের থেকেও বেশি সুন্দর? শ্রীতমা শেহরিনের কথায় হাতের আঙ্গুলের মাঝে নিজের আঙ্গুলগুলো বসিয়ে মৃদু হাসে। এই মেয়েটাকে যত দেখে তত অবাক হয়। মাঝে মাঝে একদম বাচ্চাদের মতো কথা বলে, অকপটে আবদার করে বসে। কি করি বলো, সব রেডি হয়ে গিয়েছে, না গিয়ে তো আর উপায় নেই। তবে আগে যদি জানতাম আমার এরকম একটা সুইট বেস্ট ফ্রেন্ড হবে, তাহলে বাবাকে বলতাম, বাবা প্লিজ অ্যাপ্লাই করো না, আমি যাব না বিদেশ ফিদেশ। তোমরা সবাই পচা। আমার ঢলি বুবুও যাওয়ার আগেই এসবই বলে গিয়েছিল। শেহরিনের পাশে কেউ থাকে না। মন খারাপ করছো? মন খারাপ নয়, তবে এই মুহূর্তটাগুলোর সাথে তোমাকে ভীষণ মিস করব। শ্রীতমা শেহরিনের মুখে আঙ্গুল টেনে মুখে হাসি লেপটে বলে, আমার প্রত্যেকটি ভিডিও কলে কথা হবে তো, দুজন দুই প্রান্ত থেকে কথা শেয়ার করব, ঠিক আছে? তবুও যেতেই হবে তোমাকে। সো সরি মাই কিউট বিউটি। পুকুর পাড়ে রোড ধরে হেঁটে আসা দুজন গ্লুম্য লতিতা রমণী দুঃখ কললম্বে পেছন থেকে ঢাক আসে বেশ গোলজোরে। দুজনে এক পাশ ফিরে যায়। গোলাকার পুকুরের অপর পাশে শান পাতানো জারল গাছের নিচে জমানো আড্ডা থেকে ডাক এসেছে তাদের। দুই রমণী হাতের দিকে ইশারা করি তাদের ডাকে। শ্রীতমা শেহরিন মুখোমুখি চাওয়াচাই করে একে অপরের। আধার ঘনিয়ে আসে মুখে। সিনিয়র যার দিবে হয়তো, সেদিন তো খেলাম, আবার কেন? চলো যাই, দেরি করলে আরো বেশি ঝামেলা। কোনো প্রকার সময় ব্যয় না করে দুজনই সরাসরি চলে যায় জারুল গাছের নিচে। চারপাশে মেয়ে, দুজনকে ছেলে দেখে কিছুটা ঘাবড়ে যায় শেহরিন, শ্রীতমা। জার্গের ভয়টা প্রথম বর্ষের স্টুডেন্টের কাছে বেশি থাকে, তাই তারা আতঙ্কেও থাকে। আই থিঙ্ক এখানে জার্গ বলতে হয়তো বা র্যাককে বোঝানো হয়েছে। ক্যাম্পাসে হাঁটা চলার সময় সবসময় আত্মা হাতে নিয়ে চলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসে এখানে। শেহরিন শ্রীতমা এক বাক্যে বলে বসে পড়ে তাদের সাথে ঘাসের মাঝে। তাকওয়া সানজি চোখের ইশারায় শেহরিনকে দেখিয়ে ঠোঁট টিপে হাসে আওড়ায়, সিভিল? জি আপু। তোমাদের দুজনের মাঝে শেহরিনকে? শেহরিন চোখ তুলে তাকায়, তওবা দিয়ে ভয়ত মুখে বলে, আমি শেহরিন। পুরো নাম? সাবরিনা শেহরিন আনিভা। বাসা কোথায়? ঢাকায়। হলে উঠেছ? না, মামার বাসায় থাকি। সানজি তাকুয়ার হাতে হাত রেখে তাকায়, নিচে আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে বলে, মামার বাসা কোথায়? খুলশিতে। তোমার মামার নাম কি? কি করেন? একাধারে প্রশ্ন করা দেখে শেহরিন কিছুটা অবাক দৃষ্টিতে তাকায়। শ্রীতমাকে রেখে শুধুমাত্র তাকিয়ে এত প্রশ্ন করার বিষয়টা বোধগম্য হলো না। মনে হচ্ছে যেন সে চাকরির ভাইবা দিতে এসেছে। জি, মামার নাম শাফিউল আলম, তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। গুড। এনিওয়ে আমি সানজি। সানজি অকপটে হাত বাড়ালো, সঙ্গে মুখভর্তি হাসি। শেহরিন এবার এক ধাপ অবাক হয়, তবে মুখরেখায় তা প্রকাশ করে না। বাড়ানো হাতে হাত রেখে সশ্রদ্ধায় কুশলাদি করে। আমি কিন্তু তোমাদের ভার্সিটির অতিথি। অতিথি? হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অকর্মণ্য ছাত্রী আমি। তোমাকে দেখতে এসেছি। আসাদের মুখ ফসকে কথায় সানজি চোখ বড় হয়ে যায়। অন্যদিকে তাকায় পরিস্থিতি সামাল দিতে। আরে ধুর বন্ধু, আমরা এসেছি সবার খোঁজ নিতে। তোমরা কি রেখেছ? শেহরিন শ্রীতমার চোখের দিকে তাকিয়ে বলে, জি আপু। যদি আমরা জার্ক দেই ভয় পাবে? এক্ষেত্রে দুজনের হতে আসা না প্রতি উত্তর তাকর উপস্থিতি সবটাই যেন মিটিয়ে দিল। হাসে দুজনের মুখরেখা দেখে। গলার স্বর টেনে বলে, পারো গান টান দুজন?
মোটামুটি। কখনো কোনো প্রোগ্রামে গিয়েছো? আমার গাওয়া হয়নি। শেহরিন গিয়েছে। শেহরিন শ্রীতমার দিকে চোখ পাকিয়ে তাকায় নিচু কণ্ঠে। শ্রীতমা তার নজর সরাতেই শেহরিন হাতে হাত রেখে চোখের পাতায় আশ্বাস দেয় গোপনে। পলক গিটারে সুর তোলে। আমরা এখন শেহরিনের কণ্ঠে গান শুনবো। আপু, নো আর্গুমেন্ট। তুমি লাস্ট প্রোগ্রামে কোন গানটা গিয়েছিলে? শেহরিন দ্বিধাদ্বন্দ্বে পড়ে। সে প্রফেশনালি কখনো গান শেখেনি, নিজে গাইতো। সেটাই কাকতালীয়ভাবে কলেজের লাস্ট কালচার প্রোগ্রামে গিয়েছিল, কিন্তু গানটা ছিল তাদের হতে চুজ করা। যদিও ব্যক্তিগতভাবে গানটা তার পছন্দের তালিকায় ছিল না। স্কুল কলেজের জীবনের ক্লাসরুমে বসে বেশ কয়েকবারই গিয়েছে। বকুল ফুল দারুণ, একদম জমে যাবে। শুরু করো। পলাশ রেডি। সানজি শেহরিনের উৎসাহ দিয়ে ফোন বেজে ওঠে। স্বর্ণপর্ণে ভিডিও অপশনে গিয়ে প্রস্তুত রাখে নিজের আঙ্গুল সিচুয়েশনে। শ্রীতমা শেহরিনে আশ্বস্ত করতে শেহরিন লম্বা শ্বাস টেনে গলা পরিষ্কার করে নেয়। গিটারের সুর তুলতে মাথা নিচু করে ঘাসের দিকে দৃষ্টি আবদ্ধ রেখে পাতলা ঠোঁট ভেদ করে ভেসে আসে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার সাথে যার ভালোবাসা, সেই তো মজা লুটে এলো। বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? শ্রাবণ ভাদর মাসে জামাই আদর করে। ইচ্ছে জামাই করবো আদর, দানা তো নাই ঘরে এলো। বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? আমার জামাই ধান বাই হরিণ ভাঙার মাঠে। সোনা দেহে ঘাম ঝরে, দেখা পরাণ ফাটেলো। বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? একই সঙ্গে 4-5 জনের হাতে বেজে ওঠে করতালি। শেহরিন গান গাওয়া শেষে নাজুক চোখে তাকিয়ে সবার মুখের অভিব্যক্তি দেখে। এত সুন্দর গান গাও তুমি মেয়ে। আমি তো একদম সুরের তালে তলিয়ে গিয়েছিলাম। অপূর্ব কণ্ঠ তোমার। ধন্যবাদ আপু। প্রফেশনালি নিলে কিন্তু মন্দ হয় না। শেহরিন নরম হাসে। বৃত সতস্ত হয়ে বলে, ইচ্ছে নেই আপু। তাকওয়া উপস্থিত ছিল সবাই। শেহরিনের সাথে আলাপচারিতায় ব্যস্ত হতে টুকটাক মাছ থেকে দাঁড়ালো সানজি। কিছু দূরে গিয়ে রেকর্ড করা ভিডিও পাঠিয়ে দেয় সদ্য প্রেমে জলে ডুবা এমপি মহোদয়কে। অতঃপর কল লাগায় তাকে। মুখে হাত দিয়ে ফিসফিস কণ্ঠে বলে, হ্যালো ভাইয়া, একদম দারুণ জিনিস পাঠিয়েছি তোর হোয়াটসঅ্যাপে, চেক কর। আর চেক করে আমাকে খুশি হয়ে কিছু দিতেও রেডি থাকিস। বাই। সান্নিধ্যের কেটে যাওয়া কলের দিকে ভুরু বাঁক করে তাকিয়ে অতঃপর সময় পরখ করে নেয় একবার। 12টার সময় তার মিটিং রয়েছে। এখন বাজে 11:50। অনিচ্ছার সাথে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে সে। সানজির পাঠানো ভিডিও হাতে আঙ্গুল ট্যাপ করে। চোখ বড় বড় হয়ে যায়। কিছু সেকেন্ড সময় নিয়ে কল লাগায় সরাসরি আরহামকে। মিটিং 15 মিনিট পরে শুরু করো। কিন্তু স্যার, ওনারা তো একদম রেডি। আমি রেডি নই। ওকে স্যার, 15 মিনিট পরে কাউকে অ্যালার্ট করবে না আমার রুমে। 15 মিনিটের মাঝে কাউকে অ্যালাউ করবে না আমার রুমে। শিওর স্যার। শেহরিনের মুখরেখা এক ঝলক দেখতে সান্নিধ্য কালকের মতো অস্থির হতে শুরু করেছে। নিজেকে ধাতস্থ করতে সে এসির পাওয়ার বাড়িয়ে দেয়। চেয়ার ছেড়ে বসে সরাসরি উইন্ডোজের সামনে নিজেকে লাগিয়ে বসলো। অতঃপর ফোনটা চোখের সামনে তুলে ভিডিও ফের চালু করলো। 5 মিনিট 17 সেকেন্ড। একদম বরফ শীতল পানির ন্যায় জমে গেছে সান্নিধ্য। অনুভব করছে শেহরিনের শ্রুতিমধুর কণ্ঠে গাওয়া গান, বিশেষ করে শেষ কণ্ঠ আমার জামাই শব্দটা তার বুকে সরাসরি ধনুকের মতো বেঁধেছে। একবার নয়, দুইবার নয়, পরপর 3 বার গানটি শুনে সে একদম ফোন বন্ধ করে ফেলে। এক হাতে চুল টেনে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে শীতল স্বরে বলে, এই মেয়ে নিঘাত আমাকে পাগল বানিয়েই ছাড়বে।